চালাবেন তো? বাড়িতে চোর ঢুকে পড়লে যা করেন তা নিশ্চয়ই করবেন। চোর তাড়াতে গেলে প্রথম পদক্ষেপ হচ্ছে এই লোকসভায় বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করা। একথা আমি আমার নিজের জন্য বলছি না, কোনো একজন মানুষকে একটা পদ, একটা আসনে দাঁড় করাতে হয়, তাই আমাকে দাঁড় করানো হয়েছে। কিন্তু আসল বিষয় হচ্ছে পদ্ম প্রতীক। এই পদ্ম প্রতীকে আমি আশা করব আপনারা ভোট দিয়ে বিজেপিকে বিরাট জয় এনে দেবেন। আপনারা জানেন একটা গীতার শ্লোক আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য বিনাশায় চ দুষ্কৃতাম পরিত্রাণায় সাধুনাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটায় পরিত্রাণায় সাধুনামের আগে আমি ইচ্ছে করেই বিনাশায় চ দুষ্কৃতাম কথাটা এনেছি। ছোটবেলায় যখন এই শ্লোকটা শিখি এবং তারপরেও কিছুদিন পর্যন্ত আমার ধারণা ছিল যে সাধু মানুষদের পরিত্রাণ করতে পারলেই দুষ্কৃতীরা বিনাশ হবে, কিন্তু আমার সেই ধারণা ভেঙে গেছে। এখন পশ্চিমবঙ্গে এত দুষ্কৃতীর সংখ্যা বেড়েছে, যদিও তারা কখনোই ভালো মানুষদের সংখ্যার চেয়ে বেশি নয়, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে তাদের হাতে ক্ষমতা, তাই এখন আমি মনে করি বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থাৎ এই দুষ্কৃতকারীদের বিনাশ ঘটানো প্রথমে প্রয়োজন। তাহলেই সাধুদের, অর্থাৎ যারা সৎ মানুষ, সৎ জীবন যাপন করেন, তাদের পরিত্রাণ হবে। শুধু দরকার এই দুষ্কৃতীদের দমন করা। কে করবে? মমতা ব্যানার্জি করবে? করবে না, কারণ মমতা ব্যানার্জির দলেই এই সব দুষ্কৃতীরা আছে। এই দুষ্কৃতীদের নিয়েই মমতা ব্যানার্জির দল গঠিত। না হলে আপনারা ভাবুন, একটা রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রীদের অন্যতম খাদ্যমন্ত্রী জেলের মাটিতে গড়াগড়ি খান। পশ্চিমবঙ্গে কখনো এই ইতিহাস আপনারা শুনেছেন যে একটা ক্যাবিনেট মন্ত্রী থাকাকালীন অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর হাতে, কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়ে জেলে চলে গেল? শোনেননি। কারণ এই ঘটনা পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে যত মন্ত্রিসভা গঠন হয়েছে কোনোদিন এটা ঘটেনি। এখন ঘটেছে, কারণ মমতা ব্যানার্জির দল হচ্ছে একটা দুষ্কৃতীদের দল। আপনারা কখনো দেখেছেন যে একটা মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় জেলে চলে গেল, আর তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেল 58 কোটি টাকা আর 15 কেজি সোনার গয়না? এই ঘটনাও পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো ঘটেনি। তাহলে এখন কেন ঘটলো এই 2022, 23, 24-এ এসে? কারণ মন্ত্রিসভাটাই সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত লোকেদের দ্বারা ভর্তি। শুধু মন্ত্রিসভা নয়, দলটাও। না হলে একটা দলের একজন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বাঁকুড়ার, সে কখনো
জেলা সভাপতি সেই অবস্থায় সে চলে গেল জেলের ভেতরে। এখন সে এবং তার মেয়ে দুজনেই জেলের ভেতরে গড়াগড়ি খায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি মন্ত্রিসভা, কি দল, কেউ বাদ থাকছে না। যাকেই ছুটছে কেন্দ্রীয় এজেন্সি এসে তার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, বা জানা যাচ্ছে সে কোটি কোটি টাকা এমনভাবে নিজের পকেটে ঢুকিয়েছে অন্যদের বঞ্চিত করে যে তা লজ্জা শুনলেও লজ্জা করে। তো এই জন্যে এই দুষ্কৃতীদের বিনাশ করা দরকার। এখন একটা সুযোগ এসছে, যদিও এটা রাজ্যে সরকার গঠনের নির্বাচন নয়, তাহলে এই সুযোগ কি করে এলো? এই সুযোগ এসছে যে যদি আপনারা দিকে দিকে বিজেপিকে জয়ী করার ব্যবস্থা করেন। কেন দিকে দিকে কথাটা বললাম সেটা আমি বলছি। তাহলে বিজেপি যদি অনেক আসন পায় এই রাজ্যে এবং সারা ভারতবর্ষে, তাহলে এই রাজ্যের কথা অন্তত এইটুকু বলতে পারি যে তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্ভবত ডিসেম্বর 2024 অবধিও টিকবে না। এই সরকারটা ভেঙে পড়ে যাবে। আমরা জানি যে আমরা 25-এর বেশি আসন পাব, যদিও অনেক ওপিনিয়ন পোল দেখাচ্ছে যে বিজেপি 32 পর্যন্ত যাবে, অর্থাৎ 42-এর মধ্যে 32টা আসন বিজেপি পাবে। সেটা যাই হোক, 25ই পাক আর 32ই পাক, যদি 25 পায় বা 32 পায় তাহলে জেনে রাখবেন এই তৃণমূল সরকার নিজেরাই ভেঙে পড়ে যাবে। আমাদের আপনাদের কারুকে কিচ্ছু করতে হবে না। এই দলটা ভেতরে ভেতরে এর মধ্যেই ভেঙে গেছে, এবং এই দলে তীব্র দলীয় কোন্দল শুরু হয়েই গেছে। কি জন্যে বলুন তো? কোনো তত্ত্ব নিয়ে নয়, সেফ কে কত টাকা পকেটে ঢোকাবে সেই নিয়ে। ভাইপো বেশি ঢুকিয়ে ফেলেছে, ববি হাকিম ততটা পারেনি। ববি হাকিম পকেটে ঢুকিয়ে ফেলেছে, অরূপ বিশ্বাস ততটা পারেনি। এই সব নিয়ে গণ্ডগোল। আর মাথার ওপর তো মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি। সুতরাং এই যে দলের টাকা পয়সা নিয়ে গণ্ডগোল, এ তো কোনো তাত্ত্বিক বিতর্ক নয়। যে বিতর্কের কথা আমরা শুনেছিলাম কমিউনিস্ট পার্টির মধ্যে, সে বিতর্ক নয়। এটা হচ্ছে চোর ছেঁচোরদের মধ্যে লুটের মাল ভাগাভাগির বিতর্ক। লুটের মাল কে কত বেশি পাবে সেই নিয়ে একটা গণ্ডগোল শুরু হয়েছে, এবং সেই গণ্ডগোলের ইতি আপনারা দেখতে পাবেন 2024-এর ডিসেম্বর মাসের মধ্যেই। ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে বীতস্প্রিয় হয়ে এই গণ্ডগোলে আর মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণ নেই, কারণ তার যা কামাবার কামানো হয়ে গেছে। তার ভাইপো এখন কামানোর অবস্থায় আছে, আরও কতদিন থাকবে। মমতা ব্যানার্জি বীতস্প্রিয় হয়ে ভোটের পরে নাকি পদত্যাগ করবেন, এবং তার ওই জোচ্চোর ভাইপো যেটা আছে সেই জোচ্চোর ভাইপোকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে কোনো একটা আসন থেকে জিতিয়ে আনবেন। সে স্বপ্ন যদি ওনার থাকুক, আমাদের কিছু বলার নেই। তিনি যদি খেয়ালি পোলাও খেতে চান তাহলে সেখানে যত খুশি ঘি ঢালুন, তাতেও আমাদের কিছু বলার নেই। স্বপ্নেই তো পোলাও খাচ্ছেন, বেশি করে খান, বেশ ভালো স্বাদের পোলাও খান। কিন্তু এইটুকু জেনে রাখুন যে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করতে উদ্যত। এটা তারা বুঝেও গেছে। আজকের এই যে জনসমাবেশ, এই জনসমাবেশ এটা একটা পথসভাই বললে চলে, এটা কোনো সেইভাবে জনসভা নয়। এখানে যে পরিমাণ মানুষ জড়ো হয়েছেন এসে, এবং তারা আমাদের নেতৃবৃন্দের এবং আমার বক্তব্য শুনছেন,
তারা কেন এসছেন? তারা কিছু বক্তব্যের টানেই এসছেন, যে কি বলে শুনি। তৃণমূলের কেলেঙ্কারি সম্বন্ধে আর কি বলতে পারে শুনি। আমি কেলেঙ্কারি সম্বন্ধে দু কথা বলতে পারবো, একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার হাতে যে অভিজ্ঞতা হয়েছিল সেটা দু কথায় বলি। একদিন আদালতে বসেছি, একের পর এক মামলা হচ্ছে, হতে হতে একটা মামলা এলো হঠাৎ। প্রথম মামলা, যেটা 2021 সালের নভেম্বরে, 2022 সালের নভেম্বরে, সেখানে দেখা যাচ্ছে যে ছেলেটি 72 পেয়েছে তার নাম শিক্ষকদের প্যানেলে নেই, অথচ যে ছেলেটি 12 পেয়েছে তার নাম শিক্ষকদের প্যানেলে আছে। যে ছেলেটি মোট 35 পেয়েছে তার নাম প্যানেলে আছে, যে ছেলেটি 55 পেয়েছে তার নাম প্যানেলে নেই। অর্থাৎ তৃণমূল আমাদের নতুন অঙ্ক শেখাতে চাইছে, যে 12 নাকি 72-এর চেয়ে বেশি, সেই জন্য 12কে চাকরি দেওয়া হয়েছে, আর 35 নাকি 55-এর চেয়ে বেশি, সেই জন্যে 35কে চাকরি দেওয়া হয়েছে। অভিযোগ উঠল যে এই সব চাকরি বিক্রি করা হয়েছে। আমি তদন্তের আদেশ দিলাম। এইগুলো ছিল মাধ্যমিক স্তরের পরীক্ষা, তারপরে মাধ্যমিক স্তরের স্কুল শিক্ষকের পরীক্ষা, তারপর একে একে মামলা আসতে লাগলো। আমি যখন সিবিআই এবং ইডির তদন্তের নির্দেশ দিলাম, একে একে মামলা আসতে লাগলো, কখনো উচ্চ প্রাথমিক স্তরে, কখনো মাধ্যমিক স্তরে, কখনো উচ্চ মাধ্যমিক স্তরে। তখনও প্রাইমারি অর্থাৎ প্রাথমিক স্তরের মামলাগুলো আসেনি, সেখানে আরেকটি ডাকাত ছিল লুকিয়ে, তাকেও টেনে বার করেছি। এখানে একের পর এক দেখা গেল ওই একই ধরনের বা আরও কলাকুশলী তৃণমূলী নেতারা চাকরি দিয়েছেন, একই ধরনের নয়, তার চেয়েও অনেক কৌশলী কাজ করেছেন। সেটা হচ্ছে, অনেক ছেলে পরীক্ষাই দেয়নি, অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে চলে গেছে, তাদের রোল নম্বর প্যানেলে আছে, আর যারা পরীক্ষা দিয়েছিল এবং যথেষ্ট নম্বর পেয়েছে তাদের নাম নেই। শুরু হলো তদন্ত। কিছুদিনের মধ্যেই ধরা পড়লেন তদন্তের মাথা পার্থ চ্যাটার্জি আর তার বান্ধবী। পার্থ চ্যাটার্জি, তার বয়স 70 বছর, বান্ধবীর বয়স 32। তো ধরা পড়লেন। বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেল 15 কেজি সোনা। আমি ভুল বলিনি, 15 কেজি বলেছি। 15 কেজি সোনা আর 58 কোটি টাকা। এইটা নিয়ে তদন্ত শুরু হলো। আবার তদন্তের পরবর্তী পর্যায়ে ইডি অফিসাররা পার্থকে এবং অর্পিতাকে গ্রেপ্তার করে ভিন্ন ভিন্ন জেলে রেখেছেন। আমরা জানি না, জেল তো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, সেই জেলে পার্থ এবং অর্পিতা গোপনে মেলামেশা করেন কিনা, কিন্তু আপাত দৃষ্টিতে দেখা গিয়েছিল দুজনে ভিন্ন ভিন্ন জেলে আছেন। তো যখন অর্পিতাকে জিজ্ঞেস করা হলো যে আপনার বাড়ি থেকে যেই টাকা পাওয়া গেল 58 কোটি এবং 15 কেজি সোনা, এটা আপনার তো? তিনি বললেন যে না, এটা আমার নয়, এটা পার্থবাবু তার লোকজনদেরকে দিয়ে এই টাকা এবং সোনা রেখে গেছেন লুকিয়ে, যাতে লুকিয়ে রাখা যায় সেইভাবেই রেখে গেছেন। আপনাদের নিশ্চয়ই সেই দৃশ্য মনে আছে। বাথরুমে একটা দেওয়ালে হঠাৎ দেখা গেল একটা আয়না। সেই আয়নার অবস্থান দেখে ইডি গোয়েন্দাদের সন্দেহ হলো যে এখানে হঠাৎ একটা আয়না কেন। সে আয়নাটা ধরে তারা একটু নাড়াচাড়া করলেন, দেখা গেল আয়নাটা আসলে একটা আলমারির পাল্লা। খুলে গেল, সেখান থেকে ঝরঝর করে নোটের বৃষ্টি হতে লাগলো, বান্ডিল বান্ডিল নোট। তো অর্পিতা তো বলে দিলেন আমার টাকা নয়। এবার পার্থবাবুকে জিজ্ঞেস করা হলো যে পার্থবাবু, এটা কি আপনার টাকা? পার্থবাবু বললেন আমার টাকা নয়। এইবারে অবস্থাটা বুঝুন।
আমাদের পকেট থেকে যদি একটা 100 টাকার নোটও পড়ে যায়, যদি একটা 100 টাকার নোটও পড়ে যায়, আমরা খোঁজাখুঁজি করতে থাকি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। আর এখানে মানুষ অস্বীকার করছে যে 58 কোটি টাকা আর 15 কেজি সোনার গয়না এর দাবিদার কেউ নেই। ভাবতে পারেন, কারণ এই অস্বীকার করছেন তার প্রথম কারণ হচ্ছে যেই যদি কেউ বলেন যে এটা আমার টাকা, তাহলে ইডির পরবর্তী প্রশ্ন হবে টাকাটা কোত্থেকে পেলে। 58 কোটি তো বুঝলাম, টাকাটা কোত্থেকে পেলে? সেই উত্তর তো তারা দিতে পারবেন না, কারণ তারা এই টাকা ওই চাকরি বিক্রি করে, যে 12 পেয়ে চাকরি পেয়েছিল, যে 35 পেয়ে চাকরি পেয়েছিল, অথচ 35 বা অথচ 72 বা 53 বা 55 তারা পায়নি। যারা পরীক্ষা দিয়েছিল তারা পায়নি, যারা পরীক্ষা দেয়নি তারা পেয়েছে। তাদের থেকে যে চাকরি বিক্রি করা হয়েছিল সেই চাকরির টাকা, এটা তারা স্বীকার করতে পারছেন না। আর সাপের ছুঁচো গেলার মতো অবস্থা, তারা অস্বীকারও করতে পারছে না, কারণ তাদের বাড়ি থেকে, এই যে বাড়ি তার বান্ধবীর অর্পিতার, সেই বাড়িটা পরবর্তীকালেই জানা গেছে যে এই ফ্ল্যাট, একটা ফ্ল্যাট নয়, 2টো ফ্ল্যাট, কোটি টাকা দামের। পার্থ চ্যাটার্জি তার অত্যন্ত অল্প বয়স্কা বান্ধবীকে উপহার দিয়েছিলেন কিনে। আমরা তো ভাই কাউকে কিছু উপহার দিতে হলে 1 বাক্স মিষ্টি দিই, বা কিছু একটা খেলনা, বা অন্য কিছু, বাচ্চা হলে খেলনা, বা বড় হলে একটা হয়তো বাসনের সেট ফেট দিই। কিন্তু বৃদ্ধস্ব তরুণী বান্ধবী, ভার্যা নয়, তরুণী বান্ধবী, তাকে তো একটু বেশি দিতে হবে, তাই 2টো ফ্ল্যাটই দিয়েছিলেন। শুধু তাই নয়, আমি আদালত অবশ্যই ঘোষণা করেছিলাম যে এই পার্থ চ্যাটার্জির কুকুরের জন্যে, 3টে কুকুরের জন্যে, যা আমার জানা ছিল, আমি তো কলকাতায় থাকি, সেন্ট্রাল ক্যালকাটায়, পার্থ চ্যাটার্জি থাকতেন নাকতলা এরিয়া, একটু সাউথের দিকে। তো সেন্ট্রাল আর সাউথে ব্যাপক যোগাযোগ থাকে বন্ধু বান্ধবের মাধ্যমে। আমি সেখানে জানতে পেরেছিলাম যে পার্থ চ্যাটার্জির একটা আলাদা ফ্ল্যাট আছে, সেখানে 3টে কুকুর থাকে, আর তাকে যে দেখাশোনা করে সে থাকে, আর কেউ থাকে না। অর্থাৎ আপনারা ভাবুন, পার্থ চ্যাটার্জির 3টে কুকুরের জন্য একটা ফ্ল্যাট, ফ্ল্যাটের দামও কোটি টাকা। আমি বলেছিলাম এটাকে ধরুন, কাগজে বেরোলো যে জজ কি করে বলেন এ কথা, যে একজন মন্ত্রীর এরকম ফ্ল্যাট আছে, তাতে কুকুর আছে। আমি বললাম একটু সবুর করো, সব জানতে পারবে। ওমা, তারপরের দিনই ইডি গিয়ে আর একটা ফ্ল্যাট থেকে, অন্য যে ফ্ল্যাটটা দেখিয়ে বলেছিলাম সেই ফ্ল্যাট থেকে নয়, অন্য ফ্ল্যাট থেকে 3টে কুকুর বার করে আনলো। সেই কুকুরের দামও কোটি টাকা, বিদেশি কুকুর। এবং তাদের যে দেখাশোনা করতো তাদেরকেও ধরা গেল, ধরে জিজ্ঞাসাবাদ করা হলো। তারা বললো হ্যাঁ পার্থ চ্যাটার্জির কুকুর। পার্থ চ্যাটার্জি অতি সম্প্রতি এই কুকুরগুলোকে ওই ফ্ল্যাট, যেটার কথা আমি বলেছিলাম নাকতলা এলাকায়, সেই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে নিয়ে এসছেন। অর্থাৎ আমি বলার পরে পার্থ চ্যাটার্জি কুকুর 3টেকে অন্য ফ্ল্যাটে নিয়ে এসছেন, কিন্তু ধরা পড়ে গেলেন। নজর তো থাকে মানুষের, চোরেদের প্রতি নজর থাকে। এই হচ্ছে মোটামুটিভাবে পার্থ চ্যাটার্জির খেলা। ধরা পড়ে গেছেন, এখনও জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, চেহারা সেই রোলারের মতোই আছে। নিশ্চয়ই ভালো মন্দ খাচ্ছেন, নিশ্চয়ই ভালো মন্দ শুচ্ছেন, সেই জন্য আছে। তো জেলের ভেতরের কাণ্ড কারখানা তো আমরা জানতে পারবো না। জেলের ভেতরে থাকা একজন মহিলা, কিছুদিন আগে আপনারা হয়তো খবরের কাগজে পড়েছেন যে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন, তার স্বামী কিন্তু জেলের ভেতর থাকে না। তো এরকম সব ঘটনা ঘটে জেলে। জেল একটা অদ্ভুত জায়গা। এইবার এই চাকরি বিক্রি তদন্ত করতে করতে দেখা গেল প্রাথমিকেও একই জিনিস। 2014 প্রাথমিকের টেটের পরে এইরকমভাবে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি হয়েছে। আমি আবার
ইডি এবং সিবিআইকে তদন্তের নির্দেশ দিলাম। সেই সময় একটা টিভি ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের কারো কারো মনে থাকতে পারে, এবিপি আনন্দে একটা টিভি ইন্টারভিউ দিয়েছিলাম। সেটাও ভারতবর্ষে প্রথম। এর আগে কোনো সিটিং জাজ, কোনো কর্মরত বিচারপতি কোনো টিভিতে ইন্টারভিউ দেননি। আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এরকম একটা কাজ করেছেন আমার পরে। তিনি যখন দেখেছেন যে এটা করা যায় তখন এটা করেছেন, তো তিনি আমাকে ফলো করেছেন, আমি তার জন্যে আনন্দিত। সেখানে বলেছিলাম, আমার প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো ঝুড়ি ঝুড়ি সিবিআই এবং ইডির আদেশ দিয়েছেন কেন? আমি বলেছিলাম, যদি ঝুড়ি ঝুড়ি দুর্নীতি হয়ে থাকে তাহলে ঝুড়ি ঝুড়ি সিবিআই এবং ইডির আদেশ দেওয়া হবে, তদন্তের আদেশ দেওয়া হবে। সেটাই হয়েছে। এবং আজকে সেই সময়ের পুরো শিক্ষা দপ্তরটা জেলে পড়ে আছে। তাদের বেল অ্যাপ্লিকেশন একের পর এক খারিজ হচ্ছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। প্রাথমিকের যে বেতাজ বাদশা ছিলেন, মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ, ভাইপো ব্যানার্জির খুব ঘনিষ্ঠ, তার নাম মানিক ভট্টাচার্য, তার নামেও তাকেও আমি মামলায় পক্ষ হিসেবে যুক্ত করে তার বিরুদ্ধেও তদন্তের আদেশ দিয়েছিলাম। ফল কি হলো জানেন? মানিকের ছেলে, মানিকের স্ত্রী, তিনজনই জেলে চলে গেল। এমন সব প্রমাণ তাদের বিরুদ্ধে পাওয়া গেল, এবং এখনও যা পাওয়া গেছে তা চোখ ছানা বড়া করে দেওয়ার মতো ব্যাপার। ওই যে মিষ্টির দোকানে যে ছানা বড়া বিক্রি হচ্ছে তার চেয়েও বড় ছানা বড়া হয়ে যাবে আপনার চোখ। সেটা হচ্ছে যে যারা যে পরীক্ষা দিলেন সেই পরীক্ষা দেওয়ার যে উত্তরপত্র, সেটাকে OMR শিট বলা হয়, সেটা কিছুদিন বাদেই পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে বুঝতেই না পারে যে কে কত মার্কস পেয়েছিল। আপনাদের অনেকের হয়তো মনে থাকবে যে এই চাকরিগুলো এমনকি বিভিন্ন হাটে হাটে দালালরা ঘোষণা করে করে বিক্রি করতো, গ্রামের হাটে, যে এরকম চাকরি পাওয়া যাবে, তার জন্য তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। অনেকে দিয়ে কিনেছে, অনেকে তাদের চাকরিটা যাবো করছে। আমি মামলার হিয়ারিং শুরু করে দিয়ে এসেছিলাম, এখন জাস্টিস মান্থার ঘরে সেই ম্যাটারের হিয়ারিং হচ্ছে। গতদিন জাস্টিস মান্থা বলেছেন যে এই যদি দুর্নীতির মাত্রা হয় তাহলে সমগ্র তালিকা বাতিল হয়ে যাবে। সত্যি সত্যি কী হবে আমি জানি না, সেটা পরে দেখা যাবে। তো প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই 4টে স্তরেই কোটি কোটি টাকা এই মন্ত্রী শান্ত্রী এরা সব লুটেছে। এবং এই টাকা সেই সারদার টাকার মতো পুলিশের গাড়ি করে পাচার হতো। পুলিশ টাকা পাহারা নিয়ে যেত, চোরের টাকা পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। কালকেই আমাকে একজন এখানে বসে থাকা সিনিয়র নেতা বলছিলেন যে অভিজিৎবাবু, পুলিশ যদি চোরের টাকা পাহারা দিয়ে নিয়ে যায় তাহলে পুলিশের আর কোনো চরিত্র থাকে? কি তপনবাবু আপনি বলছিলেন না? তপনবাবুই বলছিলেন, অভিজ্ঞ নেতা, কালকেই গল্পচ্ছরে বলছিলেন। তো আপনারা ভাবুন, এক শ্রেণীর পুলিশ কিভাবে মমতা ব্যানার্জির চুরি করা টাকা, কেন বলছি মমতা ব্যানার্জি, সে কথা আসছি, মমতা ব্যানার্জির চুরি করা টাকা পাহারা দিয়ে বিভিন্ন জায়গা থেকে পৌঁছে দিত আর একটা বড় থানায়। সেইখান থেকে ব্যাপারটা যেত, টাকাটা যেত ক্যামাক স্ট্রিটে এবং কালীঘাটে। সেই বড় থানাটার নাম হচ্ছে ভবানীপুর থানা। ভবানীপুর থানায় সাধারণত থানায় ওসিই থাকেন চার্জে। ভবানীপুর থানায় একটা বিশেষ ব্যবস্থা করা আছে, সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকতেন চার্জে, হয়তো এখনও আছেন। সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার হচ্ছেন ভাইপোর খুব কাছের লোক, তিনিও একটি চোর। তাদেরকে আমরা বলে দিতে চাই, যারা এই টাকা দেয়া নেওয়া করত এবং এই কাছের চোর, তাদেরকে যে তোমাদের প্রত্যেকের পরিচয় আমাদের পাওয়া হয়ে গেছে,
আমাদের হাতে আছে। শুধু সরকারে আমরা আসি, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় আমরা আসি, এইটুকু শুধু বাকি। এলেই তোমরা দেখতে পাবে যে তোমাদের কি হাল হয়। অনেক পুলিশ আছেন, আমি যখন হাইকোর্টে বিচারপতি হিসেবে আছি, লাঞ্চ টাইমে আমার চেম্বারে আসতাম, খেয়ে নিয়ে আবার 2টোর সময় বসবো। অনেক পুলিশ এবং পুলিশ কর্মচারী আমার সঙ্গে দেখা করতে আসতেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকতো না, এসে বলতেন যে বলুন যে একটু পুলিশ কর্মচারী এসছে। তো আমি পুলিশদের মোটামুটি শ্রদ্ধা সম্মানই করি, কারণ তারা তো অনেক কাজ করেন, যেমন অনেক কুকাজ করেন, তেমনি তারা অনেক কাজও করেন। তারা এসে একটা কথা আমাকে বলতেন যে স্যার আর পারছি না, এই রাজত্বে থাকতে আর পারছি না। আপনি তো এত সিবিআই ইডি অর্ডার দিচ্ছেন, আপনি পুলিশকে এই রাজ্য সরকারের ক্ষমতার বাইরে একটু নিয়ে আসুন, তারপর দেখুন আমরা কি করি, পুলিশ বাহিনী কি করে। তো আপনারা এটাও জেনে রাখুন যে পুলিশ বাহিনী অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে। পুলিশ বাহিনীর সকলে ছোট লোক নয়। এবং আমি একটা আশ্চর্য ঘটনা লক্ষ্য করেছি, আমার কাছে যারা আসতেন যে পুলিশ অফিসাররা, তাদের অধিকাংশের পিতাই হচ্ছেন স্কুল শিক্ষকের ছেলে একটা চাকরি করবে বলে একটা পুলিশে চাকরি পেয়েছে, সে মেনে নিতে পারছে না। সে তো তার বাবাকে, মাকে, ঠাকুরদাকে কখনো দেখেনি এইভাবে চুরি করতে, কিন্তু যেই সে উর্দিটা গলিয়েছে তাকে এই চুরির অংশ হয়ে যেতে হচ্ছে, তারা আর পারছে না। ফলে পুলিশের মধ্যে প্রবল অসন্তোষ জমা হয়েছে। এই প্রবল অসন্তোষ আজও আছে এবং দিনকে দিন বাড়ছে, দিনের পর দিন বাড়ছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে মিথ্যে মামলায় মানুষকে গ্রেপ্তার করার জন্যে এবং তাদের বিরুদ্ধে মিথ্যে কেস সাজানোর জন্যে, তাতে পুলিশের কর্মীরাই ঘৃণায় তাদের গা ঘায়ের মতো হয়ে যাচ্ছে।